পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমরা যা দেখছি, আমরা যা বুঝছি তা সত্যি নয়। এই দুনিয়াকে নিয়ন্ত্রণ করার পেছনে কিছু অদৃশ্য শক্তি রয়েছে যাদের আমরা দেখতে পারি না। আর বর্তমান সময় এরকম দুটি শক্তি রয়েছে। ব্রিটিশ আমেরিকান এজেন্সির মতে এই দুটি শক্তিকে দুটি কোড নামে জানা যায়। ১. গড এক্সিস্ট, গুপ্ত চাইনাস নেক্সাসের সেন্ট্রাইড। ২. লুসিফার নেক্সাস, ইন্ডো আরব সিন্ডিকেট, খুরেশিয়া আব্রাহাম নামে জানা যায়। আর আজকের মুভিটি হচ্ছে রাজনৈতিক থ্রিলার এবং অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। ছোটখাটো অনেক ব্যাপার তুলে ধরার জন্য আজকের ভিডিওটি একটু বড় হবে, তবে মনোযোগ দিয়ে দেখলে আপনি পুরো মুভিটা সম্পর্কে ক্লিয়ার হবেন। তবে শুরু করার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই ভালো আছেন। মুভি ফ্রিকে আপনাদের স্বাগতম। 2002 ইন্ডিয়া। কেউ একজন ফোনে তার বাবাকে এখানে আসতে না করছে, আর তখন একজন এসে তার মাথায় রড দিয়ে আঘাত করে আর তাকে সেখানেই শেষ করে ফেলে। বাইরে মুসলিম লোকেরা জীবন নিয়ে পালাচ্ছে, চারদিক জ্বলে পড়ে ছারখার, মৃত মানুষ পড়ে আছে শহর জুড়ে। দুটি ট্রাকে করে কিছু লোকজন আসে একজন মহিলার কাছে, যিনি জমিদার টাইপের, সবাই থেকে মাসি বলে। সে সবাইকে বলে তোমরা এখানে সুরক্ষিত। সে বলে তোমরা সবাই একসাথে এখানে থাকো, সকাল হলে এসব ঝামেলা গন্ডগোল থেমে যাবে, তখন হয়তো মানুষের সুবুদ্ধির উদয় হবে। সবার থাকার জায়গা, গোদামরো, প্রেগনেন্ট, সব ধরনের মানুষ ছিল, সবাই শঙ্কিত ও আতঙ্কিত। তখন মাসুদ বাইরে বের হয়ে রাস্তা দেখছিল, তখন সে দেখতে পারে দূরের গ্রাম আগুনে জ্বলছে, আর সে ভয় পেয়ে যায়। সে মনে মনে কিছু চিন্তা করতে থাকে, আর তখন গাড়ির বহর নিয়ে সেখানে কেউ আসে, প্রাসাদের গেট ভেঙে ভিতরে ঢুকিয়ে তাণ্ডব শুরু করে। আর মাসুদ গোডাউনের জানালা দরজা সব বন্ধ করে দিতে বলে। মাসি বুঝতে না পেরে তার ভাগ্নে মুন্নাকে বলে কি হচ্ছে। মুন্না বলে সে এসেছে, বলরাজ ভাই এসেছে। বলরাজকে দেখে মাসি বলে বলরাজ তোর এত অহংকার, বলতেই বলরাজ মাসিকে গুলি করে। অন্যদিকে মাসুদ অবস্থা ভালো না দেখে জায়েদের কাছে তার ছোট ভাইকে দেয়, বাচ্চাটির মুখ বেঁধে ফেলে যাতে সে কোনো শব্দ না করতে পারে। তাদের সেখানে একটি বাক্সের ভেতর লুকিয়ে রাখে, আর জায়েদকে বলে যা কিছুই হোক সে যেন কোনো শব্দ না করে এবং সেখান থেকে বের না হতে। মাসিকে মারার পর তার কাছে গিয়ে বলরাজ বলে দুশ্মনের সাথে বন্ধুত্ব আর ধর্মের সাথে বেইমানি। তারপর সে সেখানে লুকিয়ে থাকা মুসলিমদের মেরে ফেলতে নির্দেশ করে, আর সেখানে গিয়ে তারা ঘৃণ্য বর্বরতা চালায়। সে বর্বরতার কথা আর নাই বলি, সেখানে থাকা সবাইকে শেষ করে ফেলে। শুধু বেঁচে থাকে মাসুদের বৃদ্ধা আম্মা। তখন বৃদ্ধা সবাইকে বলে মেরে ফেলেছিস, আমাকে বাঁচিয়ে রেখেছিস কেন? বলরাজ তখন বলে কাউকে তো বেঁচে থাকতে হবে সবকিছু বলার জন্য। বৃদ্ধা তখন কাঠের বাক্সে বাড়ি দিয়ে বলে সবাইকে শেষ করলেও সে সব দেখছে, একদিন সে তার প্রতিশোধ নেবে। এই কথা শুনে বলরাজ তাকেও শেষ করে ফেলে। এরপর দেখি জায়েদ সেখান থেকে বের হয়, সে দেখে তার ছোট ভাইয়েরও গুলি লাগে। সে যে কখন পাথর হয়ে গেছে জায়েদ সেটি টেরও পায়নি। দূর থেকে জায়েদ দেখে সে জায়গায় আগুন লাগিয়ে সবকিছু নিশ্চিহ্ন করে ফেলে। সময় বদলে যায়, কেটে যায় অনেক বছর। আমরা কেরালার দৃশ্যপটে চলে যাই। গোবর্ধন নামের একজন ব্যক্তি কার্তিক নামের একজনকে কল করে। গোবর্ধন কার্তিককে কিছু জরুরি তথ্যের জন্য কল করে। সে বলে ডার্ক ওয়েবে গুজব চলছে, বজরঙ্গীর হঠাৎ কেরালার প্রতি কেন ইন্টারেস্ট। কার্তিক তখন বলে আমি সেন্ট্রালের আইডি অফিসার, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি তোমাকে যে কাজটা দিয়েছি সেটা কি করেছো। কার্তিক স্টিফেন নামের কারো সম্পর্কে জানতে চায়। গোবর্ধন বলে আমি কাজ করছি, যখন আমি তাকে খুঁজে পাবো তোমাকে জানাবো। কার্তিক বলে স্যাটেলাইট ফোন কিন্তু সার্ভার লাইনে ধরা পড়ে। গোবর্ধন বলে চিন্তা করো না, এটা 1990 এর অরিজিনাল ইরিডিয়াস মডেল, সিস্টেম যতই আপডেট হোক এটাকে শনাক্ত করতে পারবে না। এ থেকে বুঝতে পারি যে গোবর্ধন গুপ্তচর বা ইনফর্জন নেতা পদত্যাগপত্র নিয়ে এসেছে। সে বলে পার্টির নেতা স্টিফেন নেদামপল্লী যখন যতীন রামদাসের হাতে আইইউএফ এর দায়িত্ব ছেড়ে চলে যায়, তখন আমি ভেবেছি এই দল সঠিক পথে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। আর এখন যতীন রামদাস রাজ্যের সিএম, আর তার বিরুদ্ধে সমালোচনা, দুর্নীতির খবর পাবলিক নিউজ হচ্ছে, তাই আমি পদত্যাগ করছি। এই বলে সে চলে না করাই ভালো। অন্যদিকে জেন্ডার ইকুয়ালিটি ওমেন্স রেনেসেন্স নামক একটি সংগঠনের প্রোগ্রামে প্রিয়দর্শিনী নামে একজন মহিলাকে সুন্দর স্পিচ দিতে দেখি। অনুষ্ঠান শেষ করে প্রিয়দর্শিনী তার মেয়েকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, তখন নিউজ চ্যানেলের একজন তাকে কল করে। তার কাছে সিএম এর কালকের পাবলিক মিটিং অর্থাৎ সবার কারণ কি তা জানতে চায়। প্রিয়দর্শিনী বলে আমি জানি না অরুন্ধতী, ভালো হয় তুমি যতীনের সাথে কথা বলো। গাড়ি নিয়ে যেতে যেতে দেখে আরেকদিকে এএসএম পার্টির সভা। এএসএম হলো অখণ্ড শক্তি মোর্চা। সেখানে সেই পার্টির নেতা ভাষণ দিচ্ছিল। প্রিয়দর্শিনী বাড়িতে গিয়ে দেখে তার বাড়ির সামনে সিএম এর গাড়ি। প্রিয়দর্শিনী মেয়ের সাথে যতীনের কুশল বিনিময় হয়। যতীন ও প্রিয়দর্শিনীর মধ্যে কথা হয়, তাদের কথা থেকে বুঝতে পারি যতীন রামদাসের বড় বোন। যতীন প্রিয়দর্শিনীকে বলে নেদামপল্লীর সাথে তার যে সম্পর্ক সেটা তার পছন্দ না, সেখানে মাওয়িস্টের সাপোর্ট আছে, এটা তার এবং তার পার্টির বিরুদ্ধে একটা চাল। প্রিয়দর্শিনী বলে এত কিছু আমি জানি না, তবে তাদের যুক্তি যথাযথ। আইইউএফ পিকেআর, সামনের নির্বাচনে আমার নতুন দল নির্বাচন অংশ নেবে, আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তখন সেখানে একটি হেলিকপ্টার আসে। যতীন বলে আমার এই যাত্রায় রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আমার সঙ্গে থাকবেন আমার সঙ্গী ও আমার মেন্টর বাবা বজরঙ্গী। হেলিকপ্টার থেকে তখন বজরঙ্গী নামে,
আর বাবা বজরঙ্গী হলো সেই বলদেব যে 2002-এ বর্বরতার নেতৃত্ব দিয়েছিল। সে মঞ্চে যাওয়ার সাথে সাথে এএসএম এর পতাকাও দেখা যায়। দৃশ্যপট চেঞ্জ হয়। গোবর্ধন একটি পুরাতন চিঠি বের করে পড়তে থাকে, আর যেটা হলো স্টিফেনের। এরপর সে ফেসবুক লাইভে গিয়ে বলে এএসএম এর বড় 3 নেতার একজন হলো বাবা বজরঙ্গী। সে কেরালাতে এসে যতীনের সাথে কেন হাত মিলালো, এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে। স্টিফেন, তুমি যদি আমার কথা শুনে থাকো তাহলে তুমি এখানে চলে আসো, নিজের ভূমিকা রক্ষা করো। গোবর্ধন একজন ফাদারকে সে চিঠি দেখায়। পরের দৃশ্যে সেনেগালের একটি পোর্ট এরিয়া দেখায়। সেখানে ড্রাগসের একটি বড় চালান রেডি হচ্ছে, যেটা $1 বিলিয়ন একটি চালান। সেখানে লিড দেয় দুজন। একজন বলে আমি কোনো রিস্ক নিতে চাই না, এ বলে সে নিজের হাত বাড়িয়ে দেয় এবং সেখানে হ্যান্ডকাফ পরাতে বলে। অন্যদিকে লন্ডনের স্পেশাল অপারেশন ফোর্সের হ্যাক, তার কাছে সেনেগালের চালানের ইনফরমেশন আসে কাজ করত। তখন বরিস বলে মাঠে কে আছে। তখন তারা মিশেল মেনুহেনের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কমান্ডো গুনিয়া বর্ডারে আছে। M16-এর সেনারা মেনুইনের নেতৃত্বে রাস্তা ব্লকেজ করে। অন্যদিকে গাড়ির ভেতরে রবার্ট বলে এটা বিপজ্জনক, বর্ডারের ওই পাশে তারা আমাদের জন্য অপেক্ষা করছে। তখন একজন বলে চিন্তা করো না, গুনিয়া তাদের কিন্তু সেনেগাল আমাদের। তখন তারা রাস্তা থেকে বের হয়ে অন্য একটা রাস্তা ধরে। তখন মেনুহেন ড্রোনের মাধ্যমে লোকেশন দেখতে চাইলেও তা দেখতে পারে না। গাড়িগুলো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি গাড়িতে বিস্ফোরণ, সবাই গাড়ি থেকে বের হয়, আর তখন কিছু হেলিকপ্টার এসে তাদের ঘিরে ফেলে। তখন ফাইটার কপ থেকে তাদের দিকে গুলি ছোড়া হয়। কপ্টারের গুলি বর্ষণে তারা সবাই শেষ হয়ে যায়, আর ট্রাক্স ভর্তি গাড়িগুলো মিসাইল দিয়ে উড়িয়ে দেয়। তখন হেলিকপ্টার থেকে একজন নামে, আর সে হলো কুরেশি আব্রাহাম। সার্গে তার কাছে মাফ চায়, আর রবার্ট বলে আমি তাদের কেউ না, আমি ইন্টারপোল অফিসার, সে জোর করে আমাকে নিয়েছে। তখন সে তার পরিচয় দেয়, সে এজেন্ট রবার্ট ম্যাকার্থি। M16 তাকে খুঁজছে, আর আব্রাহাম বন্দুক বের করে এবং তাকে গুলি করে। দৃশ্যপট আবার চেঞ্জ হয়ে যায়। এনটিবিস ফ্রান্সের সমুদ্রে একটি ইয়টের একজন ব্যক্তির কাছে কল আসে। কল ধরতেই ওপাশ থেকে আব্রাহাম বলে এটাই তোমার শেষ ওয়ার্নিং কাবুগা, পরবর্তী বুলেট তোমার মাথায় থাকবে। তখন জানতে পারি এই ব্যক্তি হলো মাফিয়া ডন কাবুগা। তখন কাবুগা জিজ্ঞেস করে কোন বুলেট, বলতে লাইনটি কেটে যায়। তার হাতে থাকা ওয়াইনের গ্লাসটি চুমুক দিতে গেলে দেখে গ্লাসের ভেতর একটি বুলেট। এরপর গোবর্ধনকে দেখে কার্তিকের কাছে যেতে। অন্যদিকে M16 অফিসেও বরিস তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কুরেশি আব্রাহাম সম্পর্কে বলছে। তারা তাদের অ্যাসাইনমেন্ট দেয় আব্রাহামকে ধরতে। মিশেল মেনুহেন তখন বলে এটা অনেকটা আমার ব্যক্তিগত মিশন, কারণ সে এজেন্ট রবার্টকে মেরেছে। বরিস তখন বলে কাবুগা হলো ড্রাগ কার্টেল, আর আব্রাহাম ড্রাগসের বিরুদ্ধে। মেনুহিন বলে রবার্ট আমাদের বন্ধু ছিল, এমনকি আমরা কুরেশি আব্রাহামের যে ছবিটি দেখছি সেটি রবার্টের জন্যই পেয়েছি। তো বরিস তখন বলে শত্রুই শত্রুর বন্ধু হয়। অন্যদিকে কার্তিক গোবর্ধনকে বলে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কুরেশি আব্রাহাম সম্পর্কে, তুমি কি তার সম্পর্কে জানতে চাও? গোবর্ধন বলে হ্যাঁ। তখন কার্তিক বললে কাবুগা কার্টেলের কথা। এই ড্রাগ মাফিয়া এবং জিহাদি গ্রুপ তারা সাধারণত কে এ গ্রুপের বিরুদ্ধে। গত 72 ঘন্টায় ওয়েস্ট আফ্রিকায় ড্রাগ কার্টেলের বিরুদ্ধে কে এ গ্রুপ অপারেশন চালায়, আর সেই অপারেশনে ইন্টারপোলের একজন এজেন্ট মারা যায়। তা ওয়েস্ট আমেরিকার হিট লিস্টে আছে কুরেশি আব্রাহাম। তখন গোবর্ধনকে একটি ফাইল দেয়, সেখানে কিছু আর্টিকেল ও খবর রয়েছে, আর সাথে একটি পেনড্রাইভও দেয়। সেখানে টপ লেভেলের কিছু তথ্য ও ছবি রয়েছে, কিন্তু যেগুলো একবার ওপেন হলে তা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। গোবর্ধন সবকিছু নিয়ে চলে যেতে থাকে। হঠাৎ গোবর্ধন বলে গড এক্সিস্ট, সেন্ট রাইডের সম্পর্কে সে কিছু জানে কিনা। কার্তিক বলে আমি কিছুই জানি না। গোবর্ধন চলে যায়। পরিস তার বাসায় আসে এবং একটি গোপন দরজা দিয়ে সে তার বাড়ির বেসমেন্টে যায়। কম্পিউটারে আব্রাহামকে জানায় যে তার বিরুদ্ধে যে সকল তৎপরতা চলছে। তখন শুধু একটি বাক্য শোনা যায়, তুমি দেখবে বরিস, তুমি দেখবে। এরপর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে আব্রাহাম আবার কাবুগাকে কল দেয়, বলে চলো দেখা করি আর এই যুদ্ধ শেষ করি। কাবুগা বলে আমি আসবো, কিন্তু সময় এবং স্থান আমার। আব্রাহাম বলে কোথায়? ও ফুটেজ নিয়ে রিসার্চ শুরু করে। সেই ছবিতে একটি আংটি দেখে যেটি তার পরিচিত মনে হয়। সে আলমারির ভেতর থেকে কিছু ছবি বের করে, আর সেগুলো দেখে সে অবাক হয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখায় যে IUF এর এক সভায় পিকে রামদাস ভাষণ দিচ্ছিলেন, যে আপনারা আমাকে MLA বানিয়েছেন, আমি আজ আমার পদ ছাড়ছি, কিন্তু আপনাদের ছাড়বো না। তখন সে একটি মারাত্মক কথা বলে, যে কেউ একজন বলেছেন এটা জরুরি নয় যে আমার সন্তানই আমার উত্তরাধিকার হবে, যারা আমার উত্তরাধিকারী বহন করবে তারাই আমার সন্তানের থেকেও বেশি। নিডামপল্লিতে এবার আমার জায়গার জন্য যে দাঁড়াচ্ছে তাকে আমি আমার উত্তরাধিকার মনে করি, তাকে আমি আমার নিজের সন্তান মনে করি। স্টিফেন নেদামপল্লি। তখনই আমরা প্রথম স্টিফেন হচ্ছে আজকের কুরেশি আব্রাহাম, আর গোবর্ধন সেই সবাই স্টিফেনের ছবি তুলেছিল। তখন গোবর্ধন IUF এর এক সদস্যের সাথে দেখা করে। সে স্টিফেন সম্পর্কে জানতে চায়। সে বলে আমি কিছু জানি না, রাউতারের সাথে তার ফোনে কথা হয়েছিল, ড্যানিয়েল রাউতার, তার সাথে দেখা করলে হয়তো জানতে পারবে। আমি রাউতারের সাথে তোমার মিটিং ঠিক করি। তখন বোটে করে গোবর্ধন মুম্বাইয়ের একটি দ্বীপে যায়। সেখানে রাউতার জিজ্ঞেস করে স্টিফেনের সাথে কেন দেখা করতে চাও। গোবর্ধন বলে তাকে এখানে আসতে বলো। পিকে রামদাস IUF বানিয়েছিল, পরে স্টিফেন যতীন রামদাসের হাতে ছেড়ে দেয়। এখন কেরালাতে সে রাজ করছে, আর সে এখন সবকিছু ধ্বংস করে দিচ্ছে, তাই তাকে এখানে আসতে হবে, আমি নিজে তাকে বলবো। তখন গোবর্ধনকে ইঞ্জেকশন করে অজ্ঞান করে ফেলে। তাকে তারা স্টিফেনের কাছে নিয়ে যায়।
অন্যদিকে এএসএম এর পার্টির নেতা ও যতীন রামদাসের মধ্যে কথোপকথন হয়। যতীন বলে, আমার যেমন বজরঙ্গীকে প্রয়োজন তেমনি বজরঙ্গীরও আমাকে প্রয়োজন। তখন এএসএম এর নেতা বলে, এএসএম এর সিট কতগুলো আছে সেটা তো আপনি জানেনই, আমরা আপনার সাথে আছি। যতীন বলে, আমার বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সির যত কেস আছে সেগুলো শেষ করতে হবে, আর আইওএফ পিকেআর এর আগামী 5 নির্বাচনে তুমি দাঁড়াচ্ছ, আমি নই। তখন মুন্নাকে হাত উপরে তুলতে বলে। তাদের বাড়ির সামনে অনেক মানুষ ভিড় করে আছে যারা নতুন পার্টির লোক। গোবর্ধনের জ্ঞানকে সামনে গিয়ে দেখে স্টিফেন। তখন স্টিফেন বলে, গোবর্ধন, তোমার সমস্যা হচ্ছে তুমি যাদের বিরুদ্ধে তুমি তাদেরই হাতিয়ার হও সবসময়। আমিও তোমাকে ব্যবহার করেছি, কিন্তু তুমি জানো না। গোবর্ধন বলে, স্টিফেন, তুমি সবার কাছ থেকে কি লুকাচ্ছ? স্টিফেন বলে, অনেক কিছু। ইন্টারনেট ও ডার্ক ওয়েবের মাধ্যমে যে কেউ ছলনা করতে পারে। যদি তুমি সত্যি জানতে চাও তাহলে চোখ বন্ধ করো। কোনো কিছু না জেনে সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখতে হবে। তুমি আমাকে যা বলতে এসেছো তা আমি তোমাকে বলছি। যতীন রামদাস তার রাস্তা হারিয়েছে, যদি এখন তাকে কেউ বাঁচাতে পারে, তুমিও জানো না কে তাকে সাহায্য করবে। স্টিফেন আরো বলে, যখন ঈশ্বরের দূত ভুল করে তখন শয়তানকেই তো ঠিক করতে আসতে হবে, তাই না? গোবর্ধন তখন বলে, স্টিফেন, তোমার আর কুরেশি আব্রাহাম গ্যাংয়ের মধ্যে সম্পর্ক কি? আমি তোমার হাতে একটি আংটি দেখেছি। তখন স্টিফেন তাকে থামিয়ে দেয়, বলে, আমি তোমাকে আরেকবার ব্যবহার করতে চাই, কিন্তু এবার তুমি জেনে খেলবে আমার নিয়মে। যখন সঠিক সময় আসবে তখন তুমি সব জানতে পারবে। গোবর্ধন বলে, ঠিক আছে, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি আসলে কে? স্টিফেন বলে, অনেক মানুষ, অনেক দেশে, অনেক জাতি, অনেক নামে আমাকে ডাকে, কিন্তু যে নাম আমার পছন্দের ওই নাম তুমি দিয়েছ। নাম আলাদা আলাদা হলেও অর্থ একই। পাতাল লোকের খলনায়ক, যমরাজ যাকে পাথর মারে, যাকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই মহিরাবন, ইবলিশ, লুসিফার। যতীন রামদাস কার্তিকের সাথে কথা বলছে। যতীন কার্তিককে বলছে, তুমি একজন সিআইডি অফিসার হয়েও স্টিফেন নিদমপল্লী কোথায় আছে তা জানার জন্য তুমি একজন থার্ড রেড হ্যাকারের সাহায্য নিচ্ছ? কার্তিক বলে, স্যার, ইউ আর রং। পৃথিবীর সকল এজেন্সি গোবর্ধনের মতো সার্চ ডগকে ব্যবহার করে। এমন অনেক জায়গা আছে যেখানে আমরা যেতে পারি না, সেখান থেকে এরাই ইনফরমেশন এনে আমাদের দিতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 5 বছর আগে যখন স্টিফেন নিদমপল্লী এই রাজ্য ছেড়ে চলে যায় তখন শেষবার একমাত্র গোবর্ধনের সাথেই কথা বলেছিল, তাই সেই বেস্ট চয়েস। কার্তিক বলে, আমি বুঝতে পারছি না, সে 5 বছর আগে এই রাজ্যের সাধারণ একজন এমএলএ ছিল, তারপর আপনি কেন তাকে ভয় পাচ্ছেন যখন আপনার সাথে বজরঙ্গীর মতো বড় নেতা রয়েছে? তখন যতীন বলে, কার্তিক, আমার বংশগত রাজনৈতিক নাম ছাড়া আর তেমন কোনো যোগ্যতা ছিল না, তারপরও সে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানাতে পারে। আমরা তার সম্পর্কে কিছুই জানি না যে স্টিফেন নিদমপল্লী কি জিনিস। এই প্রদেশের ছোট বড় সকল রাজনৈতিক দল যে একজনকে ভয় পায়, সে হচ্ছে কিং মেকার স্টিফেন নিদমপল্লী। আমি যখন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, আমি চাই না স্টিফেন এখানে আসুক। আর বজরঙ্গীকে বলবে, আমি আর গ্যারান্টি চাই স্টিফেন নিদমপল্লী যেন এটার অংশ না হয়। অন্যদিকে লন্ডনের মেট্রোতে একটি ব্যাগ পাওয়া যায়, যেটা থেকে শব্দ আসতে থাকে। হোম স্কোয়াড সেখানে আসে ব্যাগে বিস্ফোরক আছে কিনা দেখতে। ব্যাগের চেইন খুলতে দেখে সেখানে সার্গে লোভনের লাশ। পোস্টমর্টেমের ডাক্তার জানায় মৃত্যুর কারণ বিষক্রিয়া। সে মৃত্যুর আগে কোনো কিছু গিলে ফেলেছিল বা তাকে গেলতে বাধ্য করা হয়েছে। ম্যানহুইন তখন জিজ্ঞেস করে, কি সেটা? ডাক্তার তখন বলে, একটি মেমোরি কার্ড। তখন ম্যানহুইন কার্ড থেকে তথ্য সংগ্রহ করে এবং তার বস বরিসকে জানায় যে সেখানে ব্যাংকের ইনফরমেশন, সেপারেট পাসওয়ার্ড ফোল্ডার ও একটি জায়গার কোঅর্ডিনেট ছিল, সাথে তারিখ আর সময়। এটা কোনো পূর্ব পরিকল্পিত মিটিং যেটা কাবুগা কার্টেল ও খুরশি আব্রাহাম চক্রের মধ্যে, আর সেটা লোকেশন হচ্ছে কোরাকাস, ইরাকে। অন্যদিকে গোবর্ধন কার্তিককে কল দিয়ে জানায় সে ইনফরমেশন পেয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে স্টিফেন একটা আফ্রিকান কার্টেলের সাথে কোনো চুক্তি করতে যাচ্ছে। তখন ইউকের এয়ারপোর্টে কমান্ডো ম্যানুহুইন তার টিম নিয়ে অপারেশনে যাচ্ছে। বরিস তাকে সংঘর্ষে জড়াতে না করছে এবং তার নির্দেশের জন্য অপেক্ষা করতে বলছে। তারা হেলিকপ্টার নিয়ে কারাকোসের উদ্দেশ্যে রওনা হয়, কাজ করতে চায়। আর দরজার সামনে যেতেই এক বিরাট বিস্ফোরণ। মেনুহুইন ছিটকে একটি গাড়ির উপর পড়ে আর সকল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গোবর্ধনের ফোনে মেসেজ আসে, তুমি এগিয়ে যাও। তখন কেরালা টিভি চ্যানেল ও নিউজে খবর দেখায় যে স্টিফেন নেদামপল্লী ইরাকে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। এই নিউজ শুনে সবাই অবাক ও বিমর্ষ হয়ে পড়ে। এসব কিছুর পর বোঝা যাচ্ছে যে স্টিফেনের প্ল্যান অনুযায়ী এসব কিছু ঘটেছে। আইইউএফ পার্টির লোকজন হতাশ হয়ে যায় যে স্টিফেন আর আসবে না। যতীন রামদাসকে এখন আর থামানোর কেউ নেই। অন্যদিকে তুরস্কের নেটো বেজে বরিস আসে, সেখানে মেনুহুইন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বরিস তাকে কুরেশি আব্রাহামের ছবি দেখাচ্ছে। মেনুহুইন ছবি দেখে বলছে, কিছুতে মেলাতে পারছি না, মনে হচ্ছে কে আমাকে এখানে নিয়ে এসেছে। সে চেয়েছিল যে আমরা তাকে দেখি। বরিস বলে, হয়তো তোমার কথা ঠিক, হয়তো ঠিক না, কিন্তু কে এর অধ্যায় আজকে থেকে শেষ। তুমি 3 মাসের বেতন সহ ছুটিতে থাকবে। ভালো থাকো বলে চলে যেতে থাকে। আর হঠাৎ থেমে গিয়ে ম্যানুয়েলকে কিছু ছবি দেখ। সে কাবুগা কার্ডেলের হয়ে কাজ করত। কাজ শেষ হলে ছবিগুলো পুড়িয়ে ফেলো, এই বলে বরিস চলে যায়।
কেরালাতে নেডামপল্লী বাঁধ সুরক্ষা কমিটির আয়োজনে এক প্রতিবাদ সভার আয়োজন হচ্ছে। সেখানে বিশেষ অতিথি হিসাবে থাকবে রামদাসের মেয়ে প্রিয়দর্শিনী। তখন সেখানকার একজনের ফোনে কল আসে। ওপাশ থেকে বলে যে ম্যাডাম আসতে পারবে না। কয়েকজন সেই ফাদারকে জানায় এবং ফাদার বলে পিকেআর এর মেয়ে হলে সে অবশ্যই আসবে। প্রিয়দর্শিনী তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে। তাকে পীতাম্বরন কাকা বোঝাচ্ছে যেন সে সবাই উপস্থিত থাকে। প্রিয়দর্শিনী তখন যতীনের কথা বলে, আমি ওর পক্ষে থাকবো, কিন্তু সবার সামনে তার বিরোধিতাও করতে পারবো না। তখন যতীনের কল আসে। যতীন থ্রেট করে, প্রিয়া তুই আজকে সবাই যাবি না, পিকেআর এর অস্তিত্ব এখন আর নেই, আর স্টিফেন নেদামপল্লিও আর ফিরে আসবে না। তাই মনোযোগ দিয়ে শোন, এটা পিকেআর এর ছেলে কিংবা প্রিয়দর্শিনী রামদাসের ভাই কথা বলছে না, এটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, তাই যাবি না। প্রিয়দর্শিনী তখন বলে আমার দিকে পালায়। অন্যদিকে বরিশের ফোনে মেসেজ আসে, অনলাইনে আসো। বরিশ তাড়াতাড়ি করে তার বাড়ির বেসমেন্টে যায় এবং কম্পিউটার অন করে। কেউ একজন মেসেজের মাধ্যমে জানায় ফরেন্সিক ও পোস্টমর্টেম রিপোর্টের কথা। 16 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা সবাই কালো অর্থাৎ কাবুগা কার্টেলের লোক। বরিস কে এই গ্রুপের কথা জিজ্ঞেস করে। অন্যদিকে প্রিয়দর্শিনীকে গুন্ডারা তাড়া করতে থাকে। মেসেজের মাধ্যমে বরিস জানতে পারে কে এই গ্রুপের সবাই মিসিং। প্রিয়দর্শিনী পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তখন গুন্ডারা তার কাছে চলে আসে তাকে মারতে। একজন বন্দুক নিয়ে তাকে মারতে উদ্ধত হয়, আর তখন তার হাতে স্নাইপারের লেজার পড়ে। সেখান থেকে তার মাথায় আর হেডশট। সবাই চমকে যায়। তারপর সবার মাথায় লাইট আসে বিপরীত দিক থেকে আসে কে, কুরেশি আব্রাহাম বা স্টিফেন। ভাই, আগের যে ঘটনা ঘটেছে সেটা পুরোটাই স্টিফেনের পরিকল্পিত ছিল। এখন সেটা স্পষ্ট হয়েছে। স্টিফেন ও তার গ্রুপ সেখানে সবাইকে শেষ করে ফেলে। এরপর প্রিয়দর্শিনী আর স্টিফেন মুখোমুখি দাঁড়িয়ে। তখন পুলিশ খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় আর গিয়ে প্রিয়দর্শিনীকে একা দেখতে পায়। প্রিয়দর্শিনী তাকিয়ে আছে একটি জ্বলন্ত গাছের দিকে, যেটিতে আগুন জ্বলছিল। সেটি দেখতে ইংরেজি এল অক্ষর। তখন ফ্ল্যাশব্যাকে কাবুসটা কার সাথে লাগতে এসেছিস? স্টিফেন ওপাশ থেকে বলে, জানি বলরাজ। এটা শুনে বলরাজ চমকে যায়। আরো বলে, কার্তিক, বলরাজ পাটেল বাবা বজরঙ্গী কিভাবে হয়ে উঠলো পুরো ইতিহাস আমি জানি। যদি বজরঙ্গী তার দুঃশাসন অর্থাৎ যতীনের কথা বলে, যতীনকে যদি ফিরে পেতে চায়, তাহলে প্রিয়দর্শিনী রামদাসকে ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে যেতে হবে। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণের অভাবে খারিজ করে দেওয়া হয়েছে, এমন খবর সমস্ত নিউজ চ্যানেলের শিরোনাম হতে হবে। বাবা বজরঙ্গীকে বলো আমার বলার সময় ও জায়গায় আসতে, সেখানে তার সাথে একটা অসমাপ্ত হিসাব মেটাবো। এই কথা বলার পর ফোন কেটে যায়। এসব শুনে যতীন স্টিফেনকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? স্টিফেন বলে, এই দেশে একজনই ছিল যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারত, আর সেটা তোমার বাবা। জায়েদ নামের কাউকে কল দিতে বলে। এরপর ইয়েমেনের মরুভূমির দৃশ্য দেখায়। সেখানে একজন কমান্ডো কোন একটা মিশন পরিচালনা করছিল। তখন স্টিফেনের কল আসে আর বলে, জায়েদ, 23 বছর আগে যে কথা দিয়েছিলাম সেটার সময় এখন এসেছে, চলে আসো। তখন জায়েদের ফোনে একটি ছবি আসে, আর সেটা বাবা বজরঙ্গীর। ফ্ল্যাশব্যাকের সেই রাতের দৃশ্য, যেটা ছবি শুরুতে দেখেছিলাম। এরপর পাকিস্তানের ক্যাম্পে কিছু বাচ্চাকে খাবার দিতে দেখি, আর সেখানে ভারত। তখন সে চাইনিজ লোকটি বলে, তাহলে বলো আমি কার সাথে কথা বলছি, এটা কি স্বয়ং সেই ব্যক্তি? স্টিফেন তখন উত্তর দেয়, আব্রাহাম, কুরেশি আব্রাহাম। দৃশ্যপট চায়নায়। চাইনিজ লোকটি তার লোকদের বলছে, কে সে, আমি তার স্টোরি জানতে চাই। তখন এক ছোট বাচ্চাকে দেখায়। 1981 সালের ঘটনা, একজন মারামারি করছে। এখানেই শেষ। এই ঘটনার পর বুঝতে হবে নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন।